জন্য রাত 9টায় দোকান বন্ধ করে মালিকের কাছে চাবি দিয়ে আহনাফ সেই টিউশনটাও করাতে যায়। মেয়েটার নাম জ্যোতি, আহনাফের বয়সী। এই মেয়েটাকে শুধু ইংরেজি পড়ানোর জন্যই তাকে রাখা হয়েছে। তবে সে বাকি পড়াশোনাতে মাঝে মাঝে জ্যোতিকে সাহায্য করে। জ্যোতির বাবা মা ইচ্ছে করে অল্প বয়সী ছেলেকে শিক্ষক হিসেবে রেখেছেন। তাদের ধারণা জ্যোতির চেয়ে বয়স বেশি হলে সে ইতস্তত বোধ করবে, একই বয়সের হলে বন্ধুর মতো সব সহজে বুঝিয়ে নিতে পারবে। আর আহনাফের ইংরেজি বিষয়ে ভালোই দক্ষতা থাকায় তাকে না বলার কোনো কারণ ছিল না। তবে চাইলে তারা মেয়ে শিক্ষিকা রাখতে পারতেন, কিন্তু জ্যোতির মা সন্দেহবাতিক স্বভাবের। কারণ জ্যোতির বাবা রুবেল আহমেদ একজন ব্যবসায়ী। তিনি বেশিরভাগ সময় বাসায় থাকেন আর ঘরে বসেই ব্যবসা দেখাশোনা করে। অন্যদিকে জ্যোতির মা রুমানা বেগম অফিসেই থাকেন। তার ধারণা তিনি মেয়ে শিক্ষিকা বা মেয়ে কাজের লোক রাখলে স্বামীকে হারিয়ে ফেলবেন। তাই বাসায় পুরুষ কাজের লোকই রেখেছেন, আর মেয়ের জন্য পুরুষ শিক্ষক। যদিও জ্যোতির বাবা একজন বিশ্বাসযোগ্য মানুষ, কিন্তু তার দুর্ভাগ্য তিনি স্ত্রীর বিশ্বাস অর্জন করতে পারেনি। মাউসিয়াত, আমার নাম মাউসিয়াত। অনেকে বলে ডাকে, অনেকে অসিয়া বলে ডাকে। তুমি আমাকে কোন নামে ডাকবে? খুশি। ইভানের উত্তর শুনে ক্লাসের সবাই অট্টহাসি দিয়ে ওঠে। মাউসিয়াত হেসে বলে, খুশি নাম দেওয়ার কারণ? ইভান মাউসিয়াতের দিকে চুপ করে তাকিয়ে রইল। মাউসিয়াত হেসেই বলে, যখন জানোই না ভুসি মানে কি, তাহলে ডাকছো কেন? আচ্ছা, আমি বলে দিই, ভুসি সাধারণত রাফেজকে বোঝায়। পেটের যত ধরনের রোগ আছে সব কিছুর জন্য এটা অনেক উপকারী শস্য। এখন তুমি মেনে নিচ্ছ আমি খুবই গুরুত্বপূর্ণ? ইভান চলে আসতে যাবে, তখনই মাউসিয়াত হাতটা এগিয়ে দিয়ে বলে, বন্ধু হতে পারি? ইভান হাত সরিয়ে দিয়ে বলল। আমি আগ্রহী নই। ইভান চলে যেতেই ইমন হাত বাড়িয়ে দিয়ে বলে, তুমি চাইলে আমার বন্ধু হতে পারো। মাউসিয়াত মুখ বাঁকিয়ে বলল, আমি তোমার মতো ছেলের সাথে বন্ধুত্ব করতে আগ্রহী নয়, যে ক্লাসে প্রতিদিন কান ধরে দাঁড়িয়ে থাকে। ইমন হাত সরিয়ে নিল। মাউসিয়াত হনহন করে হেঁটে চলে গেল। তুর্য ইমনের কাঁধে হাত রেখে বলল, এসব মেয়েগুলো আমাদের জন্য সৃষ্টি হয়নি। এরা পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। বাই তো কোনো আগ্রহ দেখায়নি, তবুও মেয়েটা ওর সাথে কথা বলেছে। আরে, এই মেয়ে খুবই মেধাবী, নতুন ভর্তি হয়েছে। এই মেয়ে শুধু মেধাবী ছাত্রদের সাথেই কথা বলে, তাদের সাথে বন্ধুত্ব করে। আর ইভান তো এই ক্লাসের টপার, স্বাভাবিক কথা বলবে, কারণ ওর ইভানকে টপকে সামনে এগোতে হবে, বুঝছিস? তুই এত কিছু কিভাবে জানলি? ক্লাসে নতুন মেয়ে এসছে, আর উইকিতে স্টার তথ্য নেবে না, তা কি হয়? ইমন হাসলো আর বলল, দেখিস, আমি ওর বন্ধু হয়েই ছাড়বো। ইভান অরুণিকাকে পড়ানোর দায়িত্ব নিয়েছে, কিন্তু অরুণিকার কাছে পড়াশোনা নামক শব্দ আর ইভান নাম, এই দুটোই মারাত্মক ভীতিকর। সন্ধে হলে অরুণিকা কখনো মলিন মুখে বসে থাকে, কখনো বা বিছানায় শুয়ে অসুস্থ হওয়ার ভান ধরে বলতে থাকে, আমার পেট ব্যথা করছে। পেট ব্যথা অরুণিকার সাধারণ অজুহাত। প্রথম কয়েকদিন সবাই ভেবেছিল সত্যিই বোধহয় সে অসুস্থ, কিন্তু যখনই পড়াশোনা করার সময় পেরিয়ে যেত, ব্যাস অমনি সে বিছানা ছেড়ে উঠে আবার ঘরে দৌড়াদৌড়ি শুরু করে দিত। আজও তার ব্যতিক্রম হয়নি। ইভান বাংলা বর্ণমালা শেখার বই নিয়ে বসার সাথে সাথে অরুণিকা একপাশে দাঁড়িয়ে গেল। ইভান হাতের ইশারায় অরুণিকাকে তার পাশে বসতে বলে, আর সে দৌড়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। ইভান তাকে বিছানা থেকে টেনে তুলে মেঝেতে বসিয়ে বলে, আজও তোমার পেট ব্যথা করছে, তাই না? অরুণিকা মাথা নেড়ে হ্যাঁ বলল। ইভান বলল, একটু পর ডাক্তার এসে তোমার পেটে কয়েকটা ইনজেকশন দিয়ে যাবে, তারপর সব ব্যথা সাই করে চলে যাবে। অরুণিকা মাথা নেড়ে বলল, না না না, এখন আর ব্যথা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন পড়ো। দেখি তো, বলো তো এটা কি? জানি না। বলো সরো। বলবো না। ইভান চোখ গরম করে বলল। অরুণিকা, বলো সরো। অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সরো। উম্মো, ও। একটা চর দিব বলছি, বলো ও। ও। বলতে বলতেই সে ফুপিয়ে উঠল। তখনই গেটে শব্দ হলো। শতাব্দীর কণ্ঠ শুনে অরুণিকা উঠতে যাবে, তখন ইভান চোখ বড় বড় করে তাকাল। সেই চোখ দেখে অরুণিকা ভয়ে কুঁকড়ে উঠল। এরপর আবারও নিজের জায়গায় জড়সড় হয়ে বসে পড়ল। এদিকে তাহমিদ গেট খুলতে গিয়ে দেখলো শতাব্দী দাঁড়িয়ে আছে। তাহমিদকে দেখে সে বলে, মিষ্টি মশাই বাড়িতে ঢুকতে দেবে কি? তাহমিদও কোনো উত্তর না দিয়ে গেট খুলে দিল।
হঠাৎ তার চোখে পড়ল শতাব্দীর দিকে। সে মিটিমিটি হাসছে। তাহমিদ ভ্রুকুচকে বলল, হাসছো কেন? শতাব্দী হাসি থামিয়ে বলল, এমনি। তাহমিদ দরজা খুলতেই শতাব্দী বারান্দায় দাঁড়িয়ে বলে, মিষ্টি মশাইয়ের এত পরিশ্রম হয় যে আজ সে নিজের যত্ন নিতেই ভুলে গেছে। আয়নায় গিয়ে নিজেকে একবার দেখে আসো। তাহমিদ ভ্রু কুচকাল। শতাব্দী তার চুলের দিকে ইশারা করতে সে মাথায় হাত দিল, আর সাথে সাথে ময়দার গুঁড়োগুলো তার শার্টের উপর পড়ে। তাহমিদ ইতস্তত ভাব নিয়ে বল, অরুণিকা ময়দা নিয়ে খেলছিল, ওকে কোলে নিয়েছি, ও হয়তো মাথায় লাগিয়ে দিয়েছিল। শতাব্দী হেসে বলল, যাক বাবা, আমার ছোট সখী এখন ভালো কাজ করলো। এখানে ভালো কাজের কি হলো? এই যে জানলাম মিষ্টি মশাই এলোমেলো থাকলেও ভালো লাগে। তাহমিদ অবাক হয়ে শতাব্দীর দিকে তাকিয়ে রইল। শতাব্দী হেসে ভেতরে ঢুকে অরুণিকার কাছে এসে বলল, ছোট সখী, কি করছো তুমি? অরুণিকা এতক্ষণ পড়া ফাঁকি দেওয়ার সুযোগ পেয়েছিল। শতাব্দীকে দেখে সে হুড়মুড়িয়ে শতাব্দীর কোলে বসে পড়ে। ইভান তা দেখে শতাব্দীকে বলে, এখন ওর পড়ার সময় তুমি এই সময় কেন এসেছ? তোমার পড়াশোনা নেই? শতাব্দী চোখ ছোট করে ইভানের দিকে তাকালো। অরুণিকা শতাব্দীর কানে ফিসফিসিয়ে বলল, শতু আপু, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি খেলবো। শতাব্দী ইভানের দিকে তাকিয়ে বলল, যেই বাড়িতে এমন ভয়ঙ্কর মাস্টার মশাই আছে সেই বাড়িতে যাই হোক আর পড়াশোনা হয় না, শুধু বকুনি ঝুকুনি চলে। ইভান দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি তুমি বাচ্চাদের শুধু বকাবকি করো, তোমার কাছে কেউ পড়তে চাইবে না। এতগুলো টিউশন করাচ্ছি, চোখে পড়ছে না? ওরা কিভাবে পড়ে? শতাব্দী মনে মনে বলল, হ্যাঁ, সব কটা ছাত্রই যে তাকে মুখ বুঝে সহ্য করছে সেটা বুঝতে পারছেন না। পরের দিন ক্লাসে ঢুকতে মাওসিয়াতের মুখোমুখি হলো ইভান। সে সামনে এগোতেই মাওসিয়াত তার সামনে এসে দাঁড়ায়। পাশ কাটতে যাবে, আবারও সে সামনে এসে দাঁড়ালো। এবার ইভান ভ্রুকুচকে বলে, তোমার সমস্যাটা ঠিক কোথায় আমি বুঝতে পারছি না। মাওসিয়াত হাত এগিয়ে দিয়ে বলে, আমরা চাইলে ভালো বন্ধু হতে পারি। আমি আমার নোটসগুলো তোমার সাথে শেয়ার করব। আমার এসবের প্রয়োজন নেই। কেন? তুমি নোট করে পড়ো না বুঝি? তোমার জেনে কি হবে? আমি তো পড়ি তাই। ইভান পাশ কাটাতে যাবে, তখনই মাওসিয়াত বলল, আমি কিন্তু কখনো দ্বিতীয় হইনি, সবসময় প্রথম হয়েছি। তো তোমার নিশ্চয় ভয় লাগছে, কারণ এবার আমি প্রথম হব। তোমার পরীক্ষা আমার চেয়ে ভালো হলে তুমি প্রথম হতেই পারো। এখানে ভয় পাওয়ার কি আছে? আরে, তোমার জায়গাটা আমি নিয়ে নেব। ইভান মাওসিয়াতকে থামিয়ে দিয়ে বলল, উফ, মারাত্মক অসহ্য করতো তুমি। ইভান কথাটা বলেই চলে গেল। মাওসিয়াত ক্ষুব্ধ দৃষ্টিতে তার যাওয়ার দিকেই তাকিয়ে ইমন এসে বলল, হাই ম্যাও। মাওসিয়াত চোখ বড় বড় করে ইমনের দিকে তাকিয়ে বলে। কি বললে তুমি? মাওসিয়াত রাগী কণ্ঠে বলে, ম্যাও কে? তুমি? আমি মাওসিয়াত, ম্যাও না। ইমন আমতা আমতা করে বলল, ও সরি, ওই দিন যে বললি অনেকে তোমাকে ম্যাও বলে ডাকে। অসভ্য ফাজিল বদমাস ছেলে ম্যাও বলে ডাকে, ম্যাও না। যাও এখান থেকে, গাধা একটা। মাওসিয়াত কথাটা বলে হনহনিয়ে চলে গেল। আর ইমন মুখ ছোট করে মাওসিয়াতের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তখনই তুর্য তার কাঁধে হাত রেখে বলল, ওই দেখা যায় ক্লাসরুম, ওই আমাদের বেঞ্চ। এইখানেতে দাঁড়িয়ে আছে ম্যায় অপুর ব্যাং। ইমন চোখ ছোট করে বলল, ব্যাংকে? আর কি হবে? তুই তুই মজা করছিস আমার সাথে? তুর্য গানের সুরে বলল। আমি তো মজা করিনি, মজা ব্যাঙের উপর নেমেছে। হিমন তুর্যের হাত সরিয়ে দিয়ে হনহনিয়ে চলে গেল। তুর্য শীষ বাজাতে বাজাতে ক্লাসে ঢুকে পড়ে। সন্ধ্যায় জ্যোতিকে পড়াতে গেল আহনাব। ঘরে ঢুকতেই দেখলো জ্যোতি আজ সেজেগুজে বসে আছে। আহনাব চেয়ারে বসে এদিক ওদিক তাকিয়ে বলল, আজ আঙ্কেল বাসায় নেই? না, বাবা ব্যবসার কাজে শহরের বাইরে গেছে। এই কয়দিন মা আর আমি আছি। এখন আন্টি কোথায়? অফিসে। মায়ের তো রাত হবে ফিরতে, তার কত কাজ। বাসায় কেউ নেই? না, শুধু তুমি আর আমি। তাহলে আমি অন্যদিন আসি। কেন? এভাবে কেউ নেই, ভালো দেখাচ্ছে না। চিন্তা করো না,
আমি তোমার ক্ষতি করব না। আমি কি ডাকাত নাকি? তুমি সেজেগুজে বসে আছো কেন? ও, সেজেছি কারণ আমি আজ আমার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলেছিলাম। আহনাফ ভ্রু কুচকে বলল, বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমি তাকে একটা অনুষ্ঠানে দেখেছি, তারপর নাম্বার আদান প্রদান হয়েছে, সেই থেকেই প্রেম। ও আচ্ছা। দেখবে? কাকে? আরে বোকা, আমার বয়ফ্রেন্ডকে। আহনাফ ইতস্তত ভাব নিয়ে বলে। তোমার ইচ্ছা, চাইলে দেখাতে পারো। যদি একটা ছবি দেখালো। আহনাফ নিজের ছবি দেখে হতভম্ব হয়ে গেল। যদি হেসে বলে, কেমন বোকা বানালাম তোমায়, তাই না? মানে এসবের মানে কি? মানে একদম পরিষ্কার, আমার কোনো প্রেমিক নেই, আমি কারোর সাথে ভিডিও করে কথা বলিনি। আজ আমি তোমার জন্য সেজেছি কারণ আমার তোমাকে ভালো লাগে। সোজা সাপটা বলে দিলাম, আমাদের কিন্তু দারুণ মানাবে। আহনাফ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, জ্যোতি, আমি তোমাকে পড়াতে এসেছি। তো এটা সম্ভব না। কেন সম্ভব না? আমাদের ধর্ম এক, আমাদের বয়সের পার্থক্য নেই, আমাদের অনেক ভালো বন্ধুত্ব হয়েছে, আমাদের সম্পর্কটা খুব জমবে। কারণ আমার এসবে কোনো আগ্রহ নেই। আমার বাবা মা মারা গেছে, আমার জীবনটাই খুব এলোমেলো। আমি এসব ঝামেলা আমার জীবনে চাই না। আমি ঝামেলা? হ্যাঁ, ঝামেলা। আর আজ থেকে আমি তোমাকে আর পড়াবো না। দাঁড়াও আহনাফ, আচ্ছা ঠিক আছে, আমি আর এসব বলবো না, অন্তত আমাকে পড়াও। সবকিছু জানার পর এখানে 2 মিনিট দাঁড়ানো আমার জন্য ক্ষতিকর। আচ্ছা, আমরা শুধু বন্ধু হয়ে থাকি। আমার এত বন্ধুর প্রয়োজন নেই। কথাটা বলে আহনাফ বেরিয়ে এলো। জীবনে প্রথম কোনো মেয়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, অথচ সে কোনো কারণ ছাড়াই তাকে ফিরিয়ে দিল। এটাই তো আবেগের বয়স, কিন্তু আজকাল কোনো আবেগই তাকে উচ্ছ্বাসিত করে না। বাড়িতে ঢুকেই সে মেঝেতে বসে পড়ে। অরুণিকা আহনাফের কাছে এসে বলে, আমার জন্য চকলেট এনেছো? আহনাফ মুচকি সে দুটো চকলেট বের করে অরুণিকার হাতে দিল। সে চকলেট দুটো হাতে নিয়ে দৌড়ে গেল মাটির বাক্সের কাছে। বাজার থেকে আরাফ তাকে মাটির বাক্স কিনে দিয়েছে, সেখানে সে প্রতিদিন চকলেট জমিয়ে রাখে। 6 জনই বাইরে থেকে এলে অরুণিকার জন্য বিভিন্ন ধরনের চকলেট আনে। অরুণিকা সেগুলো বাক্সে রেখে দেয়। তারপর যখন ইচ্ছে সেখান থেকে নিয়ে খাবে, আর চকলেটের প্যাকেটগুলো আবার আরেকটা বক্সে জমিয়ে রাখবে। প্রথম কয়েকবার তাহমিদ সেই প্যাকেটগুলো ফেলে দিয়েছিল, কারণ প্যাকেটে অনেকবারই পিঁপড়ে ধরে গিয়েছিল। শেষমেশ অরুণিকার কান্নাকাটি দেখে সে বাকি প্যাকেটগুলো ধুয়ে সে বক্সে রেখে দিয়েছে। যদি এভাবে কাউকে না বলে বাসা চলে আসবে সেটা আহনাফের মাথায় আসেনি। যদিকে দেখে আরাফ, ইভান, ইমন, তুর্য আর তাহমিদ আহনাফের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আছে। যদি ব্যাগপত্র একপাশে রেখে বলল, আমি তোমার সাথেই থাকবো, তুমি যা খাওয়াবে তাই খাবো, পড়াশোনাও করব না, প্লিজ আমাকে ফেলে দিও না। আহনাফ চেঁচিয়ে বলল, তোমার মাথা নষ্ট হয়ে গেছে? আমি এক্ষুনি তোমার বাবা মাকে ফোন দিচ্ছি। যদি আহনাফের পা ধরে বলল, প্লিজ বাবা মাকে ফোন দিও না, আমাকে মেরে ফেলবে। হঠাৎই অরুণিকার দিকে চোখ পড়তেই জ্যোতি বলে, এই মেয়েটা কে? অরুণিকা জ্যোতির কাছে এসে বলে। তুমি কি? জ্যোতি বলল, আমি আহনাফের গার্লফ্রেন্ড। আহনাফ রাগী কণ্ঠে বলে। তোমার মতো ব্রেইনলেস মেয়ে আমি একটাও দেখিনি। আহনাফ এক প্রকার ধাক্কা দিয়ে জ্যোতিকে বাসা থেকে বের করে দিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর জ্যোতি আবারও চলে গেল। তুর্য বলল, এই মেয়ে এখন কোথায় যাবে? আহনাফ বলল। যেখান থেকে এসেছে সেখানেই যাবে। এবার আরাব বলল, আমরাও তো টিউশন করাচ্ছি, এমন শুধু তোর সাথেই হয়েছে। হ্যাঁ, কারণ আমার ভাগ্যে টিউশন লেখা নেই, তাই। আরে এই মেয়ে বাসার ঠিকানা পেলো কিভাবে? আমি কিভাবে বলবো, তুই বলেছিস হয়তো। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। শতাব্দীর সাথে এখন আরাফ আর ইমনের খুব ভাব জমেছে। আহনাফের সাথেও ভাব জমতে শুরু করেছে। ইভান এখন আর শতাব্দীর আগমনে বিরক্ত হয় না। তার এখন শতাব্দীকে ভালো বন্ধু মনে করে। প্রতিদিন তারা লুডো, ক্যারাম বা অরুণিকার সাথে পুতুল খেলায় যোগ দেয়। তবে পুতুল খেলায় বাঁধন আর ডুমুরের উপস্থিতিও থাকে। তুর্য আগের দলেই কাজ করার পাশাপাশি আরেকটা গানের দলে যোগ দিয়েছে। মোটামুটি নিজের পড়াশোনার খরচটা সে বহন করতে পারছে। তামিদ ছোট্ট একটা ব্যবসা শুরু করেছে। মিষ্টান্ন ভোজন নামে একটা ছোট্ট দোকানও খুলেছে। তবে দোকানের সামনে দুটো চেয়ার ছাড়া আর কিছুই নেই। ছোট্ট একটা প্লাস্টিকের টুলের উপর সে তার মিষ্টির থালাটা বসিয়ে রাখে।
উপরে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে রাখে, যাতে মাছি বা ধুলোবালির হাত থেকে বাঁচানো যায়। টুলের নিচে কাগজ দিয়ে লিখে রেখেছে মিষ্টান্ন ভোজ নামটি। অনেকে তার বানানো মিষ্টি কিনে নিয়ে যায়। এরপর অনেকে তো বিভিন্ন উপলক্ষে তাকে মিষ্টির অর্ডারও দিয়ে যায়। সে এখন অনেক টাকাই আয় করতে পারছে। তা দিয়ে তাদের ব্যাচেলর সংসারের পুরো টাকাটা উঠে যায়। অন্যদিকে ইভান আর আরাফের টিউশনের টাকা দিয়ে তাদের পড়াশোনার খরচ আর ইমন আর আহনাফের খরচটাও উঠে যাচ্ছে, সাথে কিছু সঞ্চয় হচ্ছে। আহনাফ এখনও সেই ঘড়ির দোকানেই কাজ করে, তবে সেখানে তেমন কোনো লাভ হচ্ছে না। এই নিয়ে তার কোনো ঝামেলাও নেই। আরাফ টিউশন বাবদ কিছু টাকা আহনাফ আর অরুণিকার জন্য জমিয়ে রাখে, আর অরুণিকার জন্য মোটামুটি তাদের অবস্থা এখন ভালোর দিকে। আগামী মাসে তুর্যের জন্মদিনে তারা তুর্যকে গিটার উপহার দিবে। এতদিন তুর্য অন্যের গিটার ব্যবহার করে গান গেয়েছিল, এবার নিজের গিটার ব্যবহার করবে, ভাবতেই তাদের খুব ভালো লাগছে। অন্যদিকে মাসিয়াতের সাথে ইভানের বন্ধুত্ব না হলেও মোটামুটি তারা কথাবার্তা বলা শুরু করেছে। তবে ইমনের জন্য সেটা সম্ভব হয়েছে, কারণ ইমনই মাসিয়াতের সাথে বন্ধুত্ব করার লোভে ইভানকে অনুরোধ করেছে যাতে মাসিয়াতের সাথে কথা বলে, আর ফলশ্রুতিতে এখন ইমন মাসিয়াতের ভালো বন্ধু। অন্যদিকে যদিও মাঝে মাঝে আহনাফের সাথে দেখা করতে তার মহল্লায় চলে আসে, কিন্তু আহনাফ কখনোই তাকে সুযোগ দেয়নি। যদিও চুপচাপ উপেক্ষিত হয়ে চলেছে, আবার কয়েক সপ্তাহ পরই ঠিকই চলে আসে। এই মেয়ে যে আসলে কি চায় তা আহনাফ নিজেও বুঝতে পারছে না। সবাই সম্মিলিতভাবে তুর্যকে জন্মদিনে শুভেচ্ছা জানালো। অরুণিকা তুর্যের কাছে এসে বলল, রকস্টার, আজ তোমার জন্মদিন? তুর্য হেসে বলল। হ্যাঁ টুইঙ্কেল। তাহমিদ একটা বক্স টেবিলের উপর রেখে বলল, তোর বার্থডে কেক? তুর্য কেকটা দেখে বলে, তুই বানিয়েছিস? হ্যাঁ। তুর্য ছবি উঠিয়ে নিয়ে বলে, দেখতে অসাধারণ লাগছে। এবার খেতে কেমন লাগে সেটাই দেখার বিষয়। সবাই একসাথে তুর্যকে কেক খাওয়ালো। তাহমিদ কেকের জন্য ভালোই প্রশংসা পেল। খাওয়া দাওয়ার পর সেই উপরটা দেওয়ার সময় এলো, যেটার জন্য আজ এত আয়োজন করা হয়েছে। আরাফ অরুণিকাকে কোলে নিয়ে বলে, উপহারটা তুমিই দাও। তুর্য যদিও বুঝতে পেরেছে, তবুও সে উৎসাহ নিয়ে অপেক্ষা করছিল। এবার আহনাফ অরুণিকার হাতে গিটারটা দিল। অরুণিকা সেটা নিয়েই বল, এত বড় গিফট, এখানে কি আছে? আরাফ বলল, তুমি আগে তোমার রকস্টারকে দাও, সেই খুলে দেখুক কি আছে এতে। অরুণিকা সেই বক্সটা আঁকড়ে ধরে বলল। অনেক ভারী। তুর্য নিয়ে বলল, হয়েছে হয়েছে, টুইঙ্কেল স্পর্শ করে দিয়েছে, এতে হবে। নয়তো আমি পাওয়ার আগেই হাত থেকে ফেলে আমার শখের উপর ভেঙে ফেলবে। শতাব্দী গালে হাত দিয়ে বলল, গায়ক সাহেব, তুমি বুঝে ফেলেছো নাকি? তুর্য কলার নাচিয়ে বলে। উপহার দাতা কারা? শতাব্দী 5 জনের দিকে ইশারা করে বলল, এরা এটা কারা? তোমার বন্ধু। তো আমি বুঝি আমার বন্ধুদের চিনব না? তুর্য বক্স খুলে গিটারটা বের করে 5 জনের উদ্দেশ্যে বলল, আমার সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হলো আমি তোদের মতো বন্ধু পেয়েছি, আর আমার একটা টুইঙ্কেলও আছে। অরুণিকা গিটারটা নিয়ে বলল। এটা দিয়ে কি করে? তুর্য অরুণিকাকে কোলে বসিয়ে বলে, এটা গান করার সময় ব্যবহার করে, এমনিতেও করা যায়। এটাতে শব্দ তুললে গান শুনতে আরো ভালো লাগে। অরুণিকা ফেল ফেল করে তুর্যের দিকে তাকিয়ে রইল। ইমন বলল, তোর কঠিন কথাগুলো ও বুঝবে না, তুই বরং শুনিয়ে বুঝিয়ে দে। এরপর সবাই তুর্যকে ঘিরে বসলো। অরুণিকা তুর্যের কোলে বসেছে। তুর্য গিটারে সুর তুলে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা তুর্যকে থামিয়ে দিয়ে বলে, তুমি ওই গানটা গাও যেটা আমাকে শুনিয়ে ঘুম পাড়িয়েছিলে, ওই গানটা। তুর্য মুচকি এসে গিটারে সুর তুলে শতাব্দী কান্না ভেজা কণ্ঠে বলে, গায়ক সাহেব, তোমার কণ্ঠে জাদু আছে, আমি তো তোমার প্রেমেই পড়ে যাচ্ছি। তুর্য শব্দ করে হাসে। শতাব্দী বলে, হাসছো কেন? আমার প্রেম করতে আপত্তি নেই, তবে আমি বিয়ে করছি না। বিয়ে করবে না কেন? রকস্টারদের বিয়ে করলে মানায় না। দেখা যাবে তুমিই সবার আগে বিয়ে করে বউ ঘরে তুলেছো। আমার তো মনে হয় বিয়েটা সবার আগে ইভানেরই হবে। কিভাবে বুঝলে? দেবা দৃষ্টি লাভ করেছে। এত ধোঁয়াশা সৃষ্টি করছো কেন? কিছু আছে নাকি? ইভান ভ্রু কুচকে বলল, এখনো কলেজ পাস করিনি, কি আবল তাবল বলছিস তুই? ইভানের কথায় তুর্য আর শতাব্দী চুপ হয়ে গেল।
আজ স্কুল ছুটি, তাই বাসায় বসে আছে সবাই। আর আজই অরুণিকা তার পুতুলের বিয়ে দিবে। শতাব্দী হচ্ছে পুতুলের বড় বোন, ইভান পুতুলের বড় ভাই। ইমনকে বানিয়েছে ঘটক, আরাফ হচ্ছে পুতুলের মা, আর তুর্য